জি 24 ঘন্টায় 5 কাহন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর এতদিন ধরে বিরোধীরা এবং শাসক দল সিবিআই এর বিরুদ্ধে যেরকম সুর চড়িয়ে আসছিল, আজকে আরএসএস এর ঠিক তেমনই একটা সুর পাওয়া গেল তাদের যে মুখপত্র স্বস্তিকায়, যেখানে আরজি কর কাণ্ডে প্রশ্ন তোলা হয়েছে আরএসএস এর তরফে। দলীয় মুখপত্র, সেই দলীয় মুখপত্রে সিবিআই এর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে আরএসএস এর তরফে, এবং একই সঙ্গে বিজেপিকে আন্দোলনে নামার আহ্বান। তাহলে সিবিআই এর এই যে পরিস্থিতি, সিবিআইকে নিয়ে এই যে সমালোচনা, দায় নেবে প্রধানমন্ত্রীর দপ্তর? এই নিয়ে আজ আলোচনা 5 কাহনে। আইনি আরও আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে একটু আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আমাদের সঙ্গে তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন বিজেপির, আমাদের সঙ্গে সৈকত গিরি সিপিআই রয়েছেন, আমাদের সঙ্গে বিশ্বজিৎ দাস অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে প্রাক্তন ইংরেজি নজরুল ইসলাম থাকবেন। আর শুরুতেই যে প্রতিবেদন নজর রাখবো, আরজি কর কাণ্ডে এবার সিবিআই সমালোচনা আরএসএস এর মুখপাত্র স্বস্তিকায়, যেখানে সিবিআই ব্যর্থ হলে তার দায় তাকে নিতে হবে, এমনটাই মতামত দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে বিজেপিকে এই আন্দোলনে নামার কথা বলা হয়েছে আরএসএস এর মুখপত্র স্বস্তিকায়। তৃণমূলের তরফে বলা হয়েছে যে আরএসএস বা বিজেপি যদি এই ধরনের মন্তব্য করে থাকে, গোটা বিষয়টা একটা পরস্পর বিরোধী মন্তব্য। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হয়েছিল, তিনি মন্তব্য এড়িয়ে গিয়েছেন। আরজি করে খুন ধর্ষণের ঘটনার 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু দাবি ওঠে সঞ্জয় একা নয়, জড়িত একাধিক। ওঠে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, কিন্তু 5 মাস কেটে গেলেও এই দাবির সত্যতা সামনে আনতে পারেনি সিবিআই। সঞ্জয় ছাড়া এই ঘটনায় আর একজনকেও অভিযুক্ত হিসেবে সামনে আনতে পারেনি সিবিআই। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সব পক্ষ, সিবিআই নিয়ে সুর চড়িয়েছে শাসক দলও। আমরা এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই। বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকায় প্রশ্ন ওঠে, সরতে হয় তৎকালীন পুলিশ কমিশনারকে। কিন্তু পুলিশি তদন্ত ছাপিয়ে যখন সিবিআইও বিশেষ কিছু সামনে আনতে পারেনি, তখন স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির। এই অবস্থায় বিজেপির অস্বস্তি আরও বাড়ালো আরএসএস। আরএসএস এর মুখপত্র স্বস্তিকাতে এবার উঠল সিবিআই এর ব্যর্থতা প্রসঙ্গ, যেখানে সিবিআই এর দায়বদ্ধতা এবং সিবিআই এর দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলে তারা সওয়াল করলেন। সিবিআই এর এই দুর্বলতা একান্তই কেন্দ্রীয় সরকার এবং বিচার বিভাগের। সংগঠনের মুখপত্র স্বস্তিকায় আরজি কর কাণ্ডের কথা বলে দাবি করা হয়, সিবিআইকে প্রভাবিত করা সরকারের পক্ষে সম্ভব নয়। সিবিআইয়ের ব্যর্থতা আংশিক হলেও তার নিজস্ব দুর্বলতা। অভয়া মামলায় রাজ্য সরকারের ফাঁদে আটকে শেষ পর্যন্ত সিবিআই ব্যর্থ হলে সেটা তার দায়। অভয়া মামলায় সিবিআই হলো নান্যপন্থা। সিবিআইয়ের দুর্বলতার কথা বলেও সিবিআই ছাড়া যে গতি নেই, সে কথাও বলা হয়েছে প্রতিবেদনে। সিবিআই এর যে ভূমিকা, সেই ভূমিকার সমালোচনার পাশাপাশি আরএসএস এর মুখপত্রে বলা হয়েছে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিকেও এই আন্দোলন কিভাবে চালাতে হবে তার দায়িত্ব নিতে হবে। স্বস্তিকার এই প্রতিবেদনে পরস্পর বিরোধী মন্তব্য, দাবি রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর। বিজেপি কতটা আরএসএস এর কথা শুনছে, এখন সিবিআই কে দোষারোপ করছে, কেউ সমর্থন করছে, কেউ দোষারোপ করতে। পরস্পর বিরোধী একটি পরিবারের বিভিন্ন শাখা সংগঠন পরস্পর বিরোধী কথা বলছে। স্বস্তিকার সিবিআই সমালোচনা প্রসঙ্গে অবশ্য মন্তব্য এড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। স্বস্তিকা আমাদের পত্রিকা নয়, আরএসএস এর পত্রিকা, অতএব এই বিষয়ে তারাই বক্তব্য রাখবে। মিনিস্ট্রি অফ পার্সোনেল, পেনশন অ্যান্ড পাবলিক গ্রিভান্সেসের আওতায় ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বা ডিওপিটির আওতায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই। এই মন্ত্রক নরেন্দ্র মোদীর হাতে, যার প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। বিশেষজ্ঞদের একাংশের মত, এ রাজ্যে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠলে যদি পুলিশ মন্ত্রীকে দায় নিতে হয়, তাহলে সিবিআই এর দুর্বলতা বা ব্যর্থতার দায় প্রধানমন্ত্রীর নয় কি? কলকাতা পুলিশের তদন্তের পথেই যদি সিবিআই এগিয়ে থাকে, নতুন কোনো পথ যদি তাদের সামনে না থাকে, তাহলে কলকাতা পুলিশকেই কেন কাঠগড়ায় তোলা হয়েছিল? আরজি কর কাণ্ডে বিজেপিকে আন্দোলনে নামার সওয়াল করেছে আরএসএস।
আন্দোলন কার বিরুদ্ধে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ না নরেন্দ্র মোদীর সিবিআই? আরজি করের মতো মামলাতে যদি সিবিআই ব্যর্থ হয় তাহলে বিচার মিলবে কার কাছে? সর্বোচ্চ ভরসার জায়গা তবে কোন সংস্থার কাছে? প্রশ্ন তুলছে আরএসএস সহ সব দল। বাড়ছে রাজনৈতিক চর্চাও। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, জি24 ঘন্টা। আমি শুরুতেই তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, তোমাদের তরফেও তো উষ্মা প্রকাশ করা হয়েছিল বিভিন্ন সময় সিবিআই এর ভূমিকা নিয়ে। যদি তোমরা উষ্মা প্রকাশ করো, তৃণমূলও উষ্মা প্রকাশ করে, সিপিএম কংগ্রেস থেকে শুরু করে আরএসএসও উষ্মা প্রকাশ করে, তাহলে প্রশ্ন ওঠে না এই যে একটা সংস্থা চলছে, একটা কেন্দ্রীয় সংস্থা চলছে, তার কার্যকারিতা নিয়ে? দেখো, একটা জিনিস কথা বলবো আমি, যে সিবিআই তদন্ত আর আমাদের রাজ্যে পুলিশের তদন্তের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই আছে, যে সিবিআই তদন্ত কিন্তু নিজে থেকে করতে আসে না, কারণ রাজ্য সরকার সেই সম্মতি তুলে নিয়েছে। সুতরাং আমাদের রাজ্যে যেগুলো সিবিআই তদন্ত চলছে সেগুলো সব কোর্টের নির্দেশে চলছে। আর এই আরজি কর কাণ্ডে সিবিআই নজরদারির ভারটাও নিয়ে নিয়েছেন সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট নজরদারি করছেন। এবার যেটা বলা হচ্ছে যে সিবিআই এখানে দুটো কেসে নিয়ে করছে তদন্ত, একটা হচ্ছে আপনার হচ্ছে দুর্নীতি, আর একটা হচ্ছে এই ধর্ষণ আর খুন। এই দুটো কেসেই অভিযোগ রয়েছে এই হচ্ছে আরজি করের প্রিন্সিপাল তার বিরুদ্ধে। তো এখন দেখছেন একটা কেসে সিবিআই চার্জশিট দিয়েছে হচ্ছে এটা হচ্ছে দুর্নীতিতে, তাতে তিনি জেলে আছেন এবং তদন্ত হচ্ছে ট্রায়ালটা শুরু হবে খুব শীঘ্রই। আর একটা কেসে এই তথ্য প্রমাণ লোপাটের চার্জশিটটা এখনো দেওয়া হয়নি, এই অবস্থা রয়েছে। এবার আপনি যেটা বলছেন যে আরএসএস এর, আমি বলছি না, আমি আরএসএস যেটা বলছেন আপনি, সেইটাই আমি একটা সেন্টেন্স পড়ছি যেখানে বলা আছে যে বিজেপিকে জনসম্পর্কে আনতে হবে, তার আগের সেন্টেন্সে পড়ছি, সুপ্রিম আদালতে আইনজীবীদের মহিলা ব্রিগেড যখন নির্যাতিতা মিতা অভয়ার ন্যায় বিচারের জন্য অভয়ার অসহায় অভিভাবকদের পাশে দাঁড়িয়ে অপরাধীদের শাস্তির জন্য রাত দিন এক করে লড়ছেন, তখন এ রাজ্যেরই মহিলা মুখ্যমন্ত্রী সেই অপরাধ ঢাকতে ব্যস্ত রয়েছেন, গোটা প্রশাসনকে ব্যবহার করছেন। এ লজ্জা রাখবো কোথায়? ঠিক আপনি যেটা বলেছেন এটাই তো অভিযোগ, যে মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করছেন, তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, সেটা প্রমাণ করবে কে? এইটাই দেখুন, আমাদের সামনে প্রত্যেকটা রাজ্যের মানুষ, কেন দেশের মানুষের সামনে ভিডিও এসছে যে যেখানে বলা হয়েছে যে খুন ধর্ষণ হয়েছে এবং নির্যাতিতার বডিটা রয়েছে, সেইখানে সকালবেলা পুলিশ সেটাকে প্রোটেক্ট না করে মাছের বাজার বসিয়ে দিয়েছে। সেই ভিডিও সবার সামনে এসছে। পুলিশ নিজে বক্তব্য দিয়ে সাফাই দিচ্ছে যে লাল গেঞ্জি পরা যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপরে বেরিয়ে গেল তিনি হচ্ছেন অভিক দে। তো এটা হচ্ছে পুলিশের ভার্সন। তারপরে আপনি প্রতিটা ক্ষেত্রে দেখুন, সাথে সাথে ডেড বডি তুলে নিয়ে যাওয়া, ডেড বডি পুড়িয়ে দেওয়া, এই হচ্ছে 14ই আগস্টে ভাঙচুর, সাক্ষ্য প্রমাণ লোপাট, সব সামনে এসছে। এখন আপনি দেখুন, এই ক্ষেত্রে আমি সিবিআই হয়ে বলতে আসিনি, আমি শুধু ফ্যাক্টটা তুলে ধরছি। এবার এটাও ঠিক যে সিবিআই যদি একটা কেসে সফল হয়, দুর্নীতির কেসে, তাহলে এইটাতে সফল হতে পারছে না কেন সেটা এখনো জানি না। কোন কেসটা সফল? যে দুর্নীতির কেসে যেখানে হচ্ছে চার্জশিট দেওয়া হয়ে গেছে, ট্রায়াল শুরু হলে আমি বললাম আপনাকে একজন অভিযুক্ত অ্যাকিউজড, এই 5 জন তো জেলে ছিল এবং তার জন্য হচ্ছে যে একটা দুর্নীতি মামলায় যে হচ্ছে এখনো পর্যন্ত অভিযুক্ত নিয়ে বলছি আমি, আরজি করে এখনো তো ট্রায়াল চলছে, সেটাই বলছি তো। দুটো ওখানে চার্জশিট দেওয়া হয়ে গেছে এবং সেই মামলাতেই এখন হচ্ছে এই প্রিন্সিপাল জেলে আছে। আচ্ছা, আমি আসবো বিশ্বজিৎ দা, তোমার বিশ্বজিৎ দা। হ্যাঁ, পরিষ্কার করে প্রথমে যেটা বলা দরকার যে এই মুহূর্তে বিজেপি এবং আরএসএস তাদের যে সখ্যতা, সেই সখ্যতাটা নষ্ট হয়েছে, যে কারণে সরাসরি বিজেপি যে কাজকর্ম, অর্থাৎ বিজেপি পথে নামেনি, আন্দোলনে বিজেপিকে মহারাষ্ট্র ইলেকশনের পরে তো এই সখ্যতা নিয়ে সবাই বলছিল যে আরো কাছাকাছি এসছে, আরএসএস অ্যাক্টিভলি মাঠে নেমেছিল বলে মহারাষ্ট্রে এই বিপুল জয়। স্বস্তিকা আরো স্পষ্ট ভাবে কথা বলে দিল বা দেখিয়ে দিল যে এক্ষেত্রে পথে নামেনি বিজেপিকে পথে নামতে বলেছে, আন্দোলন জোরদার করতে বলেছে।
এবার আসি না বিশ্বজিৎ দা পথে নামেনি বিজেপি, এটা তুমি কি করে বলছো? না বিশ্বজিৎ দা বোধহয় একটুখানি বিশ্বজিৎ দা আমি একটুখানি বলে নিই, আপনি বলবেন, আমি একটুখানি মনে করিয়ে দিই আপনাকে। বিজেপি শ্যামবাজারে ধর্ণা মঞ্চ বেঁধে ধর্ণা দিয়েছে, বিজেপি ধর্মতলায় ধর্ণা দিয়েছে, বিজেপি স্বাস্থ্য ভবন ঘেরাও করেছে, বিজেপি একাধিক মিছিল করেছে, কিন্তু তখন আপনি সিচুয়েশনটা দেখবেন কলকাতায় প্রতিদিন 40 থেকে 50টা মিছিল হচ্ছিল। আমি নিজে ডাক্তার হয়ে ডাক্তারদের মিছিলে হেঁটেছি, আবার পার্টির মিছিলে হেঁটেছি, কিন্তু মিডিয়া ডাক্তারদেরটা দেখিয়েছে, পার্টিটা দেখায়নি। না কি না রতন, এটা তোর মধ্যে মানতে পারলাম না, এটা মানতে পারলাম না। প্রত্যেকটা মিছিল দেখানো হয়েছে, আপনারা মিছিলে হামলার অভিযোগ তুলেছেন, মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন, সব খবর দেখানো হয়েছে, আপনারা কি করে বলছেন? দেখিয়েছেন। আচ্ছা আমি আসবো প্লিজ বিশ্বজিৎ। স্বস্তিকা তার মানে পুরো খবর স্বস্তিকার কাছে নেই, আপডেট, সেই কারণেই বলতে পেরেছে এবং বিজেপিকে পথে নামার কথা বলেছে। তন্ময়দা যে একের পর এক হিসাব দিচ্ছে যে আন্দোলনে নামার কথা, সেই আন্দোলন কিন্তু সঠিকভাবে হয়নি, এটা আমরা জানি। বিজেপি এই আন্দোলন থেকে কোনো ডিভিডেন্ড পায়নি। আমরা প্রত্যেকে এই যে ঘটনা, সেই ঘটনার নিন্দা করেছি এবং মনে করেছি এর শাস্তি হওয়া উচিত, এবং রাজ্যের পুলিশ প্রশাসনের উপরে ভরসা না থাকার কারণেই সিবিআই কে দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের মানুষ, আমরা যারা সুবিচার চেয়েছি, সিবিআই কি সুবিচার দিচ্ছে? আজকে তো আমাদের একজন সাধারণ মানুষ হিসাবে আমরা এই প্রশ্ন তুলছি না সিবিআই এর ক্ষেত্রে। আদালত বলছে, কলকাতা হাইকোর্ট ভৎসনা করছে সিবিআই কে ভৎসনা করছে আরএসএস, এবং সেক্ষেত্রে সিবিআই অনেক বেশি দায়িত্বশীল না হলে মানুষের যে ন্যারেটিভ, যে ভরসার জায়গা, যে এই সব দুর্নীতির ক্ষেত্রে এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে কাকে ভরসা করব? আজকে যদি সিবিআই তার যে রেশিও, তার যে সাকসেস রেশিও আমরা দেখি দিনের পর দিন, এই ঘটনার পরে আমরা তাকিয়েছিলাম যে সঞ্জয় রায় এক নয় একাধিক জন যুক্ত যে ন্যারেটিভ তৈরি হয়েছিল, কোথায় চার্জশিট, কোথায় সাপ্লিমেন্টারি চার্জশিট যেখানে একাধিক জনের নাম থাকবে? তাহলে কলকাতা পুলিশ যে পর্যন্ত তদন্ত করলো সেই সঞ্জয় রায়কে ধরে, সিবিআইও সেই একজনের কথাই বললো, এটা তো অন্য কেউ মনিটর করছে না, সুপ্রিম কোর্ট মনিটর করছে, তবুও সিবিআই কোনো কাজ করতে পারছে না কেন? আমরা তো সিবিআই এর কাছে দ্রুত তদন্ত আশা করেছিলাম, আমরা আশা করেছিলাম 1 হোক 10 হোক, যারা অপরাধী কোন রাজনৈতিক দল নির্বিশেষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এখন প্রশ্ন উঠবে, বিরোধীরা বলবে যে তথ্য লোপাট হয়েছে, তাহলে যিনি তথ্য লোপাট করেছেন এই ইনফরমেশন যদি থাকে, তারাও তো সিবিআই এর তদন্তের মধ্যে আসবে। কারণ সিবিআই এর এই ন্যারেটিভস নিয়ে ভাবতে হবে যে মানুষ দিনের পর দিন সিবিআই এর উপরে ভরসা হারাচ্ছে, আমরা যাব কার কাছে? আদালত বলছে, রাজনীতিবিদরা বলছে, সাধারণ মানুষ বলছে, আমি জানি না যে এখানে যারা আছেন তারা সিবিআই এর উপর কতটা আস্থাশীল, কতটা আস্থা অর্জন করতে পেরেছেন। দায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতেই হবে, কোনোভাবে এই দায় এড়িয়ে যেতে পারে না। আমি আসবো, আমি একটু সৈকতের কাছে। সৈকত, আমি অবশ্যই তুমি সিবিআই পার্টটা বলবে, কিন্তু আরেকটা বিষয় তোমার কাছেও জানতে চাইবো। কলকাতা জেলা সিপিএম এর একটা রিপোর্ট বেরিয়েছে, তাতে বলা হচ্ছে ইস্যু ভিত্তিক আন্দোলন শুরু হচ্ছে, কিন্তু সে আন্দোলন শুরু করা গেলে অধিকাংশ ক্ষেত্রে ধারাবাহিকতা রাখা যাচ্ছে না। বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছে, আগেও আরজিকর আন্দোলনের সময় অভিযোগ করা হয়েছে, তোমরা বিজেপির কোনো প্রতিনিধিকে চিকিৎসক মহলে তোমরা ঘেঁষতে দাওনি এবং ওই আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা করেছো। এবং যারা সো কল্ড নিরপেক্ষ তারা তো প্রশ্ন তুলতেই পারে যে আন্দোলন হয়তো প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিকে ধারে কাছে ঘেঁচতে দেয়নি, তোমরা আন্দোলনটাকে একটা এমন একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছো যাতে আন্দোলনটা দিনের শেষে গিয়ে কোথাও গিয়ে একটা থমকে গিয়েছে। এরকম অভিযোগ উঠলেও উঠতে পারে। আমি দুটো প্রশ্নেরই উত্তর চাইবো। দেখুন, প্রথমত হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আমরা বাইরে থেকে সমর্থন করেছিলাম। যারা মূলত নেতৃত্বের মুখ ছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, অনিকেত মাহাতো, তিনি এসইউসিআই এর ডিএসও সংগঠনের সঙ্গে যুক্ত। এসইউসিআই 2011 সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘর করেছে। ওখানে একজন রয়েছেন চিকিৎসক পরিচয় পান্ডা, যিনি একটা সময় তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন, পরবর্তীকালে বিক্ষুব্ধ তৃণমূল ছাত্র পরিষদের নেতা হয়েছেন। আমাদের সমর্থকদেরও বা আমাদের যারা সদস্য তাদেরকেও আমরা বলেছিলাম এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাতে। আপনি একটা কোনো জুনিয়র ডাক্তারদের মিটিং দেখাতে পারবেন না যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়, মোহাম্মদ সেলিমরা মিছিলের সামনে হাঁটার চেষ্টা করেছেন। তারা মিছিলে তো হেঁটেছেন, হ্যাঁ হেঁটেছেন, তো বলছি পেছনে থেকেছেন নাগরিক হিসেবে। এক, দুই হচ্ছে সে তো নবান্ন নাগরিক সমাজের মিছিলে বিজেপিও তাহলে দাবি করতে পারতো যে তখন তো তোমরা বলেছিলে এটা বিজেপির মিছিল। একদম ছাত্র সমাজ, একদম আমরা তো বিজেপির মিছিলে যাব না, আর আমাদের জুনিয়র ডাক্তারদের মিছিলে ছাত্র সমাজের তখন একদম, তাহলে তোমরা তো পুরো বিজেপির মিছিল কেন বলেছিলে?
বিজেপির মিছিল বলে বলেছি। তা ওরাও এখন বলছে এটা তো সিপিএম এর মিছিল। আমরাও তো বলছি যে আপনি যদি সিপিএম এর মিছিল বলে না আসতে চান আসবেন না, এলে গো ব্যাক শুনতে হবে, গো ব্যাক তো শুনতে হয়েছে। যাই হোক আমি বলি, দেখুন বিজেপি কেন মিছিলে অ্যাকসেপ্টেড হবে না, বিজেপি কেন জুনিয়র ডাক্তারদের কাছে অ্যাকসেপ্টেড হবে না, রিজেক্টেড হবে, তার দায়িত্ব সিপিএম এর বা বামেদের। মানে সেটা তো বলছে জুনিয়র ডাক্তার না, তোমরা গো ব্যাক তুলেছো। আমি তো আপনাকে দুটো তিনটে নাম বলে দিলাম। দেবাশিস কুমার তো সিপিএম এর কোনো পার্টি মেম্বার নয়। দেবাশিস কুমার বললাম, মাফ করলেন, দেবাশিস বাবু যিনি জুনিয়র ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ ছিলেন, তিনি তো ইউএসডিএফ এর লিডার, স্টুডেন্ট অর্গানাইজেশন লিডার, সে তো বামফ্রন্টে কোনো ছাত্র সংগঠনের নেতা নয়। যাই হোক আমি একটু পয়েন্টে আসি। এক, আপনি কারেক্টলি প্রশ্ন করেছেন, সংগঠনের রিপোর্টে আমাদের যা সমালোচনা আমরা গ্রহণ করেই সম্মেলনের মধ্যে অবতীর্ণ হয়েছি। গণশক্তিতে কোনো লেখা বেরোলে কিংবা কালান্তরে কোনো লেখা বেরোলে তার দায় আমরা এড়িয়ে যেতে পারি না। আমরা মনে করি গণশক্তি বা কালান্তর আমাদের পার্টির মুখপত্র। ঠিক একইভাবে স্বস্তিকা আরএসএস এর মুখপত্র, এটা আমরা সকলে জানি। স্বস্তিকায় দুটো লাইন, আপনি যে আজকে সাবজেক্ট চুজ করেছেন তার বাইরে দুটো লাইন স্বস্তিকায় লেখা হয়েছে, আমি শুধু দু লাইন একটু পড়ে শোনাচ্ছি আপনাকে। সিবিআই সন্তর্পণে পা ফেলতে চাইছে, কেন্দ্রীয় বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আতাতের আজগুবি তত্ত্ব দানা বাঁধছে। মানুষ বলছে সিবিআই ইচ্ছা করে চার্জশিট দেয়নি। এক দেশ এক ভোট বিল আর অভিন্ন দেওয়ানি আইন প্রণয়নে মমতার 29 সাংসদের বিরোধিতা এড়াতে গৌতম আদানি আর ওয়াকফ আইন নিয়ে তৃণমূলের অবস্থান বেশ ঘোলাটে। আমরা বলছি না, কিন্তু বলছে আরএসএস। 98 সালে আরএসএস বিজেপির সাহায্য নিয়ে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস। মোহন ভাগবত আরজি করার সময় কি বলেছিলেন? না, ওখানে বললোটা কি? বললো এরকম একটা মাহল তৈরি হচ্ছে, জল্পনা চলছে, এটাই যে হয়েছে তা তো নয়। এটা একটা ন্যারেটিভ তৈরি করা। ন্যারেটিভ যদি দেখুন, মানে এই ন্যারেটিভ তো তোমাদের বহু পুরনো তৃণমূল বিজেপি সেটিং, এটা তো বহু পুরনো ন্যারেটিভ। আমরা বলছি না তো, হিরোনো তো বলছি। আরে এটা তো বিজেপি আমি আপনার বলার সময় ডিস্টার্ব করে নি। তন্ময়দা সৈকত, আমি এই ইস্যুতে তোমার কাছে আসবো। নজরুল দাও রয়েছে, আমি সৈকত এই সেন্টেন্সটা কমপ্লিট না হলে হবে না। তোমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাও না, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাও। আচ্ছা আমার সেন্টেন্সটা আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে। তৃণমূলের বিটিং। তন্ময়দা, সৈকত, সরি তোমাকে মাঝখানে আটকাতে হলো, আমি তোমার কাছে আবারও আসবো। আমি খুব সংক্ষেপে বিরতির পর, আচ্ছা আমি বিরতির পরে আসবো, আমি নজরুলদার কাছে আসবো, প্লিজ একটা বিরতির পর সঙ্গে থাকবো। আমি নজরুলদার কাছে শুরুতেই আসবো। নজরুল্লাহ, আগামী সপ্তাহের মধ্যে হয়তো শিয়ালদা কোর্টে একটা ফাইনাল হিয়ারিং হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু সঞ্জয় ছাড়া আর কোনো অভিযুক্তের হদিশ আমরা পেলাম না। নজরুল্লাহ, শোনা যাচ্ছে? আমি কথা শুনতে পাচ্ছিলাম না প্রথমে। নজরুল্লাহ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। বলছি আগামী সপ্তাহে শিয়ালদা কোর্টে হয়তো একটা ফাইনাল হিয়ারিং হয়ে যাবে। এখনো পর্যন্ত আমরা সঞ্জয় ছাড়া আর কোনো অভিযুক্তকে কিন্তু সামনে পেলাম না। ও দেখুন, ঘটনা যখন ঘটেছিল তারপর তদন্তটা কলকাতা পুলিশ করছিল এবং তখন কলকাতা পুলিশ প্রমাণ সংগ্রহ করার থেকে প্রমাণ লোপাট বেশি করছে বা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এরকম অভিযোগ উঠেছিল। এবং সেই অভিযোগ যে পুরোপুরি মিথ্যা সেরকম মনে হয়নি। যেমন আমি দু একটা উদাহরণ দিচ্ছি। যেমন যখন অনেক আগে মারা গিয়েছে তখন বাবা মাকে আত্মহত্যা বলার কোনো কারণ ছিল না। যখন মেডিকেল কলেজ থেকে থানাকে রিপোর্ট দেওয়া হচ্ছে প্রথম, তো সেটাকে ডেড বডি না বলে আনকনসিয়াস বডি বলার কোনো কারণ ছিল না। দেখুন, আমরা জানি যে মার্ডার কেসের বা রেপ কেসের ময়নাতদন্ত সূর্যাস্তের পর হয় না। না, কিন্তু নজরুল্লাহ, আপনি যে কথাগুলো বলছেন, আপনি যে ফাঁকফোকরগুলো দেখাচ্ছেন, এটা বহু চর্চিত। আমরা আলোচনা করেছি, আমরা জানি বিভিন্ন ফাঁকফোকর হয়তো রয়েছে, কিন্তু তারপরেও এই ফাঁকফোকর সামনে রেখেই তো আমরা কলকাতা পুলিশের বিরোধিতা করেছিলাম, যারা আন্দোলন করেছিলেন তারা। কিন্তু সিবিআই তো সেই একই পথে। আপনার কথা আবার আমি শুনতে পাচ্ছি না।
আচ্ছা আমি একটু বলবো, অডিওটা চেক করতে আমি নজরুলের কাছে পরে আসবো। আমি সৈকতের কাছে, সৈকত যেখানে তোমাকে আটকেছিলাম আমি, না দেখুন, প্রথমত হচ্ছে স্বস্তিকা পত্রিকা, আরএসএস এর পত্রিকা, সেই স্বস্তিকা পত্রিকায় অন্যতম এই সাবজেক্টের বাইরে একটা লাইন লেখা হয়েছে যে সাধারণ মানুষের মধ্যেও একটা আজগুবি তথ্য সামনে আসছে যে বিজেপি এবং তৃণমূলের গোপন আতাত রয়েছে। তার অন্যতম কারণ একদম আজগুবি তথ্য, কোড আনকোড। গণশক্তি কখনো সিপিএম তৃণমূলের আজগুবি তথ্য কোড আনকোড এই কথা তো লিখবে না। আরএসএস নিশ্চিতভাবে লিখেছে, মানে আরএসএস এর সন্দেহ আছে কোথাও না কোথাও। এখন প্রশ্ন হচ্ছে সেখানে লেখা রয়েছে দুটো পয়েন্ট, গৌতম আদানি এবং ওয়াকফ ইস্যু এবং ওয়ান নেশন ওয়ান ভোট, এই যে তিনটে বিল পাস করাবে দিল্লির সরকার, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এমপিদের বিরোধিতা যাতে না হয় সেরকম ভাবে ঘোলাটে অবস্থানে যাতে তৃণমূল থাকে, যা 14 সাল থেকে তৃণমূল কন্টিনিউ করেছে, সেই কারণেই নাকি সিবিআই চার্জশিট দেয়নি। তিনটে প্রশ্ন, এক, ডিসি নর্থকে কি সিবিআই জেরা করেছে? 2, ডিসি সেন্ট্রালকে কি সিবিআই জেরা করেছে? 3, আরজি করের অন্যান্য যে 4 অভিযুক্ত তাদের জামিনের ক্ষেত্রে কেন সিবিআই বিরোধিতা করতে পারেনি? আমি এ কথা বলছি না। 3 যে সদস্যের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, তার মধ্যে একজন অন্যতম বিচারপতি জাস্টিস পাথি রানা, তিনি বলেছিলেন যে তিনি তার বিচারক জীবনে এমন কেস দেখেননি যেখানে কেস ডায়েরি পুরো সাজানোটাতেই গোড়ায় গলদ রয়েছে। এই রাজ্যে শুভেন্দু অধিকারীরা আরজি কর জুনিয়র ডাক্তারদের মুভমেন্টকে গালিগালাজ করেন, দিলীপ ঘোষরা করেন, আবার দিল্লির বিজেপি নেতারা স্পিকড নট থাকেন। কেন আরজি করের বাবা মার সঙ্গে অমিত শাহ দেখা করেননি? আজকে তো দিনের আলোর মতন পরিষ্কার। কেন সীমা পাহুজারা কলকাতার কালীঘাট থেকে সিবিআই এর দপ্তরে যাতায়াত করেন? কেন সিবিআই এর বিরুদ্ধে বিজেপি রাস্তায় নামেনি? বিজেপি বারবার দাবি করে নবান্নের পদত্যাগ, 14 তলার পদত্যাগ। কেন বিজেপি একবার সিবিআই অফিস ঘেরাও অভিযানের ডাক দেয় না? তার মানে এই পুরো ঘটনায় পরিষ্কার, সারদা নারদা আরজি কর, এই রাজ্যে তৃণমূলের চোরদের কোনো সাজা হবে না, কারণ দিদি মোদির সেটিং আছে। দেখো সুপ্রীতি, আমি এটা বলবো যে এই সেটিং বলে বলে বামেদের 3 বার শূন্য হয়েছে, শূন্যর হ্যাট্রিক হয়েছে, এবং ভবিষ্যতে এই বামের, আমি তোমাকে বলে রাখলাম, শূন্য থেকে মহাশূন্যে যাবে তারা। এই আরজি কর শুধু নয়, বিভিন্ন এতে যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে। আজকে তুমি চিন্তা করো, সুপ্রিম কোর্টের তদন্ত হচ্ছে, কথাও বলবে না। আমার বিরতির সময় হয়ে গিয়েছে। তুমি বিভ্রান্তির কথাটা বললে যে বামেরা বিভ্রান্ত করছে, আমি বিভ্রান্তির প্রশ্নে তোমার কাছে আসবো একটা বিরতির পর। সঙ্গে থাকো। আমরা আবারও নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আমি নজরুলের কাছে আসার আগে আমি তন্ময়দাকে যেখানে আটকেছিলাম, ঠিক কোন জায়গায় বামেরা বিভ্রান্ত করেছে বলে তোমার মনে হয়? দেখো সুপ্রভাত, যেটা তুমি প্রথমেই বললে যে জুনিয়র ডাক্তাররা যে সামনে ছিল তাদের মধ্যে চালনা করছিল হচ্ছে এই বামেরদের নেতারা। আমি বলিনি, না না তন্ময়দা, আমি বলিনি। না তুমি বলেছো যে আমি এর দায় নেব না, এটা তোমাদের অভিযোগ। আমি বলে দিচ্ছি যে জুনিয়র ডাক্তারদের যারা সামনে ছিল তারা বামপন্থী এবং নকশালপন্থী, এবং তাদেরকে চালনা করেছে এই বাম এবং নকশাল নেতারা, এবং সেই তাদের দেখো এবার সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট তদন্ত করছে, একটা নির্মম হত্যাকাণ্ড আজকে আন্দোলন নষ্ট করেছে। আজকে তৃণমূলের এরা হচ্ছে ভোট কেটে আমি নির্দিষ্ট করে একটা প্রশ্ন প্লিজ, আমি নির্দিষ্ট একটা প্রশ্ন করছি। বিভ্রান্তির জায়গাটা কি তুমি এটাই পয়েন্ট আউট করছো যে তোমাদের যে দাবি ছিল দাবি 1 মমতার পদত্যাগ, সেই পদত্যাগের দাবি ওরা তোলেনি, এখানে বিভ্রান্তি? না না, তুমি দেখো আজকে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হচ্ছে, সিবিআই করছে। আচ্ছা, সুপ্রিম কোর্টে গিয়ে তারা কিছু বলছে না, যখন সেখানে তদন্ত হচ্ছে, সুপ্রিম কোর্ট শুনানি হচ্ছে, সিবিআই বিরুদ্ধে একটি কথাও নেই। পরের দিন বলছে আমরা সিজিও যাব। কে বলছে? তাহলে এই যে এখন অতি সাম্প্রতিক খেলা শুরু হয়ে গেল যে সিবিআই এত বড় মিথ্যাবাদী বন্ধ আছে, সেটা সুপ্রিম কোর্টে বলা হয়েছে। আচ্ছা, আমি নজরুলের কাছে
কাছে আসবো। নজরুলদা সৈকত প্লিজ, তন্ময়দা সৈকত। নজরুলদা, নির্দিষ্টভাবে যে প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম আমি, যে এই যে চর্চা তরজা চলছে এখনো পর্যন্ত চলছে কেন, এটাই তো সাধারণ মানুষ প্রশ্ন তুলবেন। আমরা তো একটা কনক্লুশন চেয়েছিলাম। আপনি শুরুতেই যে খামতিগুলো পয়েন্ট আউট করছিলেন, অনেকের মধ্যেই সেই প্রশ্ন এসেছিল, মিডিয়া প্রশ্ন তুলেছিল। যদি পুলিশের তদন্তে কোনো রকম সমস্যা থেকে থাকে সেটা প্রমাণ করার দায়িত্ব সিবিআই। যদি সিবিআই এখনো পর্যন্ত সেটা প্রমাণ না করে থাকতে পারে, তাহলে তো আজকে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হতেই পারে যে সেদিনকে কলকাতা পুলিশকে কাঠগড়ায় দাঁড় করা হয়েছিল নেহাতি রাজনৈতিক উদ্দেশ্যে। নজরুলদা শোনা যাচ্ছে? আনফর্চুনেটলি আমি নজরুলদার সাথে যোগাযোগ করতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নটা বিশ্বজিতের কাছে রাখি। বিশ্বজিৎদা, দেখুন, এই কথা আমি অনেক আগেই বলেছি, এই কথা বলার যথেষ্ট কারণ ছিল। কারণ এখানে বসে আমরা ঠিক করছি কাদের জেরা করবে সিবিআই, এবং সেটা স্টুডিওতে বসে আমরা ঠিক করব কাদের জেরা করবে। আমি, সৈকত, তন্ময়দা। না বিশ্বজিৎ, এই জায়গায় আমি আপনাকে একটু আটকাবো। এই প্রশ্নগুলো কিন্তু যারা তুলেছেন তারা যারা হচ্ছে ওই আরজি করেই যারা পড়াশোনা করেছেন, ওই নির্যাতিতার যারা সহকর্মী, তারা জানেন আরজি করে কি হয়েছে। আজকে আরজি করের এই ঘটনা না ঘটলে আমরা জানতে পারতাম না একটা হাসপাতালে এই ধরনের কাজ হয়। এ তো আমরা জানতে পেরেছি। যদি এই ধরনের কাজ হতে পারে, প্রশ্ন ওঠা কি যুক্তিসঙ্গত নয়? সব্যসাচী, তুমি এটা কি বলছো? তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে তদন্ত এবং মামলা চলছে, আরজি করের যারা রয়েছে তাদের আইনজীবী রয়েছে, যারা এই প্রশ্ন তুলছে তাদের আইনজীবী রয়েছে। তারা আদালতে কি করছিল? আদালতে গিয়ে কি আষাঢ়ে গল্প হচ্ছিল? আজকে স্টুডিওয় যে প্রশ্নটা আমরা তুলছি, এই জানা উচিত ছিল, এই জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। তাদের আইনজীবী নেই, তারা সেই প্রশ্ন করতে পারেনি। আসল জায়গাটা কি দেখো সব্যসাচী, যে আমরা সাধারণ মানুষ, আমাদের একমাত্র ভরসা যে সঠিক আমরা রায় বা বিচার বা তদন্ত পাবো সিবিআই এর কাছে গেলে। এই ন্যারেটিভস আমাদের দেশের মধ্যে, আমাদের সংবিধান এটা আমাদের দিয়েছিল যে সিবিআই একটা নিরপেক্ষ সংস্থা, তাদের কাছে গেলে বিচার পাওয়া যাবে। তুমি বলো দিনের পর দিন কেন আমরা ভরসা হারিয়ে ফেলছি? তুমি, আমি, আমরা যারা এই সাধারণ মানুষ, তারা ভেবেছিল যে আমরা এই ঘটনার ক্ষেত্রে যারা দায়ী, আমি বারবার বলছি, কি পেলাম আমরা এই কদিনে তদন্ত থেকে? তাহলে প্রশ্ন তুলবে না কেন আদালত? কেন প্রশ্ন তুলবে না সাধারণ মানুষ? কারণ আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা করে, সিবিআই এর তদন্তের উপরে ভরসা করে অপেক্ষা করছিলাম যারা অভিযুক্ত, যারা দোষী তাদের শাস্তি। এই ভরসা বা বিশ্বাসযোগ্যতার জায়গাটা যদি দিনের পর দিন নষ্ট হয়, সিবিআই যদি একাধিক মামলার দায়িত্ব নিয়ে চার্জশিট না দিতে পারে, এবং যে চার্জশিটে শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম আছে, এখন আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটে অন্যদেরকে পেলাম না। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এটা ভাবতে হবে যে সিবিআই কে যদি আরো তৎপর না হয়, তাহলে তার যে নিরপেক্ষতার তকমা, যেটা নিয়ে আমরা রাজনীতি করছি বারবার, আমরা বলছি যে সিবিআই এটা করতে পারে না। আজকে তুমি দেখেছো যে আরএসএস এর মতো সংস্থা তারাও কিন্তু এই প্রশ্ন তুলছে যে সিবিআই এর কর্মক্ষমতা নিয়ে, সিবিআই এর সাকসেস রেট নিয়ে সিবিআই কে তৎপর হওয়ার কথা বলছে। এবং সঙ্গে এইটা সিবিআই তো রাজনীতির সঙ্গে যোগ নেই, এটা আমরা সাধারণ মানুষ জানি, যারা সংবিধানে জানি। কিন্তু এইটার সুযোগ আসছে কেন? আমি এই বিশ্বাসযোগ্যতার জায়গাটায় প্রশ্ন তুলছি যে আমরা চাই এখনো পর্যন্ত এই রাজ্যের প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারা আছি, তাদের রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, তারা প্রত্যেকে চাই সিবিআই সঠিকভাবে তদন্ত করে যারা দোষী, সে যে রাজনৈতিক দলের প্রশ্রয়ে থাক না কেন, তাদের চিহ্নিত করুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। সেই ভরসার জায়গাটা নষ্ট হলে কার কাছে যাবো? না, বিশ্বজিৎদার সঙ্গে আমি পুরোটাই প্রায় একমত, কিন্তু একটা আপত্তি, সিবিআই এর সঙ্গে রাজনৈতিক যোগ নয় বিশ্বজিৎদা, এটা সঠিক নয়। আপনার হয়তো আপনার জানা রয়েছে গত এক মাসের মধ্যে 11 জন সিবিআই অফিসারকে দিল্লিতে আইটি রেড করেছে এই দিল্লির সরকার, স্বরাষ্ট্র দপ্তর, পিও দপ্তর, এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি। রাজনীতি কোথায়? বলছি এখন সিবিআই যদি করাপ্ট হয় সে জেলে যাবে। কত টাকা দেয়? রাজনীতি কি হয়েছে? কত টাকা দেয়? এটা তো রাজনীতি। কত টাকা দেয়? সিবিআই কত টাকা দেয়? বোঝো না রাজনীতি করতে, করাপশন করতে দল করছেন না? তুমি কি বোঝো না রাজনীতি করতে, করাপশন করতে? বিজেপি করে না, আরে একজন যদি ঘুষ নেয়, সে সিবিআই হোক, ইডি হোক, পুলিশ হোক, সে জেলে যাবে। সিবিআই কবে থেকে বললে? কি বলছো তুমি? বিজেপি সিবিআই টাকা নিয়েছে নাকি? না না, বিজেপি সিবিআই টাকা নিয়েছে। না এটা তুমি, না বিজেপি তুমি এই কথা বললে কি করে? এটাই তো বলছি, এই কারণে রাজনীতি করে সিবিআই কে আক্রমণ করলে বিজেপি কিছু দিচ্ছে। সিবিআই যতদিন ক্ষমতায় এসেছে, সিবিআই কে ঠুটো
আচ্ছা হয়েছে হয়েছে তন্ময়দা দেখুন না তন্ময়দা এক মিনিট হ্যাঁ বলুন যদি নির্দিষ্টভাবে যদি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের ব্যর্থতার জন্য আপনারা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি করেন তাহলে সিবিআইয়ের এই ব্যর্থতার যে অভিযোগ উঠছে তাহলে যদি আজকে বিরোধীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেন এইটাই তো প্রথমেই আমি আপনাকে বলে দিলাম যে এটা হচ্ছে বুঝতে হবে আজকে বামেরা আজকে কেন এদেরকে আনেন কেন এরা টিভিতে আসে কেন কারণ মানুষ শুনতে চায় না মানুষ শুনতে চায় এরা ভোট কাটা পার্টি এরা আজকে বলতে পারবে না যে বিজন সেতুতে 17 জনের মৃত্যুর পরে কার বিচার হয়েছে চিৎকার চেঁচামেচি করলে এরকম হয় বিজন সেতু চলে আসে কি দরকার আমরা তো এই অপ্রাসঙ্গিক আলোচনা এখন যাচ্ছি না সৈকত প্লিজ না তন্ময়দা আপনি পয়েন্টে থাকুন প্লিজ এই সৈকত ওকে বলতে দাও তন্ময়দাকে প্লিজ তন্ময়দা তুমি কোশ্চেন লাগা বলো কেন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি উঠবে না এইটা দেখো এখানে হচ্ছে তদন্তটা হচ্ছে কোর্টের নির্দেশে এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে এখানে সরকারের কিছু বলার নেই সিবিআই যদি কোনো কিছু ভুল করে কোনো কিছু ঠিক না করে থাকে কোর্ট দেখছে কোর্ট মনিটর করছে সেখানে সিবিআই 8 বার রিপোর্ট দিয়েছে কোর্ট এখনো সুপ্রিম কোর্ট বলেনি যে সিবিআই এর কোনো তদন্তে তারা অসন্তোষ প্রকাশ করেনি আপনারা অসন্তুষ্ট নয় আপনারা কি অসন্তুষ্ট নয় এবার সুপ্রিম কোর্টে গিয়ে বলো তন্ময়দা আপনারা কি অসন্তুষ্ট নয় সিবিআই তদন্তের ভূমিকায় দেখুন আমরা চাই যে নির্যাতিতাকে যারা ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু আমরা এটাও জানি যে প্রথম 5 দিনে সাক্ষ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে তারপরে সিবিআই কতটা করতে পারবে না পারবে সময় বলবে কোর্ট বলবে আচ্ছা এইটা আমরা বলতে চাই আচ্ছা আমি আসবো সৈকত আমি আসবো আর একটা ইস্যুও সামনে আসছে কবে রাজ্যপাল সই করবেন অপরাজিতা বিল নিয়ে তাই নিয়ে কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমেছে শশীপাজা উত্তরে দক্ষিণে চন্দ্রিমা কলকাতা জুড়ে তৃণমূলের মহিলা শাখার মিছিল আর পথে নেমে রাজ্যের অন্যান্য প্রান্তেও আজকে এই নিয়ে প্রতিবাদ হয়েছে রাজ্য বিধানসভায় বিল পাশ হওয়ার পর 4 মাস পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও তাতে সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস তাই আইনে রূপান্তরিত হয়নি অপরাজিতা বিল এবার বিলে বোসের সই চেয়ে পথে নামল তৃণমূল শনিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল করল তৃণমূলের মহিলা শাখা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এদিন পথে নামে দক্ষিণ কলকাতার মহিলা তৃণমূল আনোয়ার শাহ থেকে শুরু হয়ে মিছিল যায় রাসবিহারী পর্যন্ত এই বিলে অবিলম্বে স্বাক্ষর করতে হবে মহিলাদের নিরাপত্তা দিতে এই দাবিকে সামনে নিয়ে তৃণমূলের মহিলা শাখা রাস্তায় নেমেছেন চন্দ্রিমা ভট্টাচার্য মহিলা সভানেত্রী তিনি রাস্তায় হাঁটছেন দক্ষিণ কলকাতার এই মিছিল আনোয়ার শাহ রোড থেকে রাসবিহারী 3রা সেপ্টেম্বর 2024 বিধানসভায় বিল পাস হয়েছে বাংলার আজ অবধি আজকে 4ঠা জানুয়ারি 4 মাস পেরিয়ে গেছে এখনো অবধি কোনো কিছু হয়নি পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নেয়নি আমরা তার প্রতিবাদে আজকে মিছিল অপরাজিতা বিলে বোসের সই চেয়ে উত্তর কলকাতাতেও মিছিল করল তৃণমূল এদিন মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে রামলীলা ময়দান থেকে শুরু হয় মিছিল অবিলম্বে অপরাজিতা বিলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন দিতে হবে সেই দাবিকে সামনে রেখে উত্তর কলকাতার মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রামলীলা ময়দান থেকে সেই মিছিল শুরু হয় এবং এই মুহূর্তে সেই মিছিল আজকেও বছর ঘুরে গেল নতুন বছরে আমরা অপেক্ষায় রয়ে গেলাম 4 মাস হয়ে গেছে বিলটাকে আইন করতে হবে কারণ এই বিল চরম শাস্তির কথা বলে কিন্তু নারীর কথা বলবেন কিন্তু নারীর সুরক্ষার জন্য কিংবা নারীর সম্মানের জন্য এই আইনটা করতে দিচ্ছে না বিজেপি তার প্রতিবাদ দেখুন এই মিছিল টিছিল কিছুই না তাদের কাজ হচ্ছে হাওয়া গরম করা যে বিষয়ে কেন্দ্রের বানানো আইন আছে সেখানে যদি কোনো রাজ্য সেই বিষয়ের উপর আইন বানায় সেই আইন সংবিধান অনুসারে ভারতবর্ষের সংবিধান অনুসারে সেই আইন মান্যতা পেতে পারে না অতএব রাজ্যপাল সই করলেন না করলেন তার উপর কোনো কিছুই নির্ভর করবে না
জানা যাচ্ছে, বিবেচনার জন্য অপরাজিতা বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই পরিস্থিতিতে 15 সদস্যের মহিলা প্রতিনিধি দলকে রায়সিনা হিলসে পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে তৃণমূলে। ক্যামেরায় পার্থ ও তরুণের সঙ্গে প্রবীর ও নান্টুর রিপোর্ট, জি 24 ঘন্টা। তন্ময়দা, এই বিল যখন পাশ হলো আপনারাও সমর্থন করেছিলেন, শুভেন্দু অধিকারীও সমর্থন করেছিলেন, তারপর এই অবস্থা কেন? দেখুন, আপনি তো শুনলেন এখনই কেমনভাবে নাটকটা হচ্ছে। রাজ্যপাল সই করে দিয়েছেন, প্রেসিডেন্টের কাছে চলে গিয়েছে। তো এখানে নাটকটা কি হচ্ছে যে রাজ্যপাল নাকি সই করেনি। তো এইটা হচ্ছে তৃণমূলের নাটক। আপনি আর একটা ক্ষেত্রে আমি আপনাকে বলছি, দেখুন তারাই বলছেন যে কুলতলির ঘটনায় 62 দিনে আমাদের সাজা হয়ে গেছে এবং ফাঁসি হয়েছে। তাহলে এখন যে আইন আছে তাহলে সাজা হতে পারে, ফাঁসি হতে পারে। তো এখন তাহলে এইটা কি হচ্ছে? কারণ যদি সেখানে তৃণমূলের লোকজন ইনভলভ থাকে তখনই পুলিশ তদন্ত করে না, তখনই পুলিশ প্রমাণ লোপাট করে, তখনই শাস্তি হয় না দোষীদের। তাছাড়া যা আইন আছে তাতে এখনই প্রভিশন আছে যে তাতে ডেথ সেন্টেন্স হতে পারে। আপনি জানেন নির্ভয়া কাণ্ডে প্রত্যেকের হয়েছিল যে মৃত্যুদণ্ড। আজকে কুলতল দিয়ে এই সরকার বলছে মৃত্যুদণ্ড আমরা এনে দিয়েছি। তাহলে এরা যা করছেন কোন এটা নাটক তো, কারণ আইন তো আছে, মৃত্যুদণ্ড হয়, কিন্তু যদি তৃণমূলের কেউ থাকে সেখানে তাহলে আর তদন্ত হয় না, কিচ্ছু হয়। বিশ্বজিৎ দা, দেখুন আমরা একটা জায়গা ভুল করছি। আইন আছে ঠিকই, যেটাকে তন্ময়দার নাটক বলছেন, এটা আসলে বাস্তব। আমরা শাস্তি চাইছি, আরো কঠোর শাস্তি চাইছি এই রাজ্যের মানুষ। সেই কারণে রাজ্যের মানুষের প্রতিনিধি হিসাবে এই অপরাজিতা বিল আমরা বিধানসভায় পাস করানো হলো। না, মৃত্যুদণ্ডের পরে কি হবে? বিশ্বজিৎ, মৃত্যুদণ্ডের পরে কি আছে বলে দিন। আরো কঠিন শাস্তি মৃত্যুদণ্ডের পরে কি আছে? না, আমার দূর থেকে আছি, মাঝখানে বললে না, বলছি মৃত্যুদণ্ডের পরে একটুখানি একটা প্রশ্ন আছে আমার, মৃত্যুদণ্ডের পরে আর কি আছে আরো বেশি কঠিন শাস্তি, একটু বলে দিন মানুষকে। আমি অল্প সময়ের ভিতরে কঠোর শাস্তির কথা বলেছি, দ্রুত যাতে এটা হয়। আপনি বিলটা সম্পর্কে না জেনে মনে হয় মন্তব্য করছেন। বিস্তারিত বিলের খসড়া আমি বলবো যে এখানে কি কি প্রভিশন আছে, যে এক্সিস্টিং আইনগুলো আছে তার থেকে এটার পার্থক্য কোথায়। এবং এই আইনটা যখন বিধানসভায় পাশ করা হলো, বিধানসভায় সকলে ছিলেন, সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন, সেটা পাঠানো হলো রাজ্যপালের কাছে। এবং রাজ্যপাল নির্দিষ্ট আইনের স্ট্রাকচার দেশে, এটা একেবারে ভুল কথা যে একটা কেন্দ্রীয় আইন থাকলে রাজ্যে আইন করা যায় না। দেখতে হবে আইনের প্রভিশন গুলোর সঙ্গে কেন্দ্রীয় আইনের কথা সিনক্রোনাইজ করছে কিনা। এবং এটা তো রাজ্যপালের একটা দায়িত্ব, রাজ্যপাল সই করবে না সেই প্রভিশনও আছে, সই করবে সেই প্রভিশনও আছে। কিন্তু রাজ্যের মানুষের সেন্টিমেন্টটা বুঝতে হবে যে এই আরজি করের ঘটনার পরেও একাধিক ঘটনা ঘটেছে। রাজ্যপাল সই করে দিয়েছে, বিশ্বজিৎ দা যাচ্ছে না। সুতরাং রাজ্যপাল সই করে দিয়েছে, প্রেসিডেন্টের কাছে গিয়েছে, না সই করেনি। এটা তো আপনারা বলছেন, এটা তো একটা অসমর্থিত সূত্রে বলছেন যে রাজ্যপাল সই করে প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছে, কিন্তু রাজ্যপাল এখনো সই করেছে সেটা তো তিনি বলছেন না। বারবার তো সেই কথাই রাজ্যপালের কাছে শোনা হচ্ছে। এবং এটা রাজনৈতিক দলগুলো না, এই রাজ্যের মানুষ তাকিয়ে আছে অপরাজিতা বিলের দিকে, যে অপরাজিতা বিল থাকলে, এই কঠোর আইন থাকলে অন্তত এই ধরনের ঘটনাগুলোর মাত্রা বা পরিমাণ কমবে। সেই কারণে এই আইনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে দিল্লির ঘটনার পর এরকমই একটা আইন তৈরি হয়েছিল দেশের ক্ষেত্রে। আজকে রাজ্যে যদি এই আইন তৈরি হয় তাহলে রাজ্যপাল কেন এটাতে বাধা দিচ্ছেন? তারা সুরক্ষিত থাকুক। কোন এই আইনগুলোর সঙ্গে রাজনীতি মিলিয়ে ফেললে নারী সুরক্ষার বিষয়টা একদমই আমি আসবো। আমি সিপিআই এর অবস্থানও জানবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আসবো সৈকত কাছে সরাসরি। এই অপরাজিতা বিল তোমরা দেখেছো যে বিধানসভায় একযোগে সিপিএম বলছি, বিজেপি এবং তৃণমূল একযোগে তারা সমর্থন করেছিল। আমার ধারণা সিপিএম বামপন্থীরাও এই বিলের বিরোধিতা কখনো করে। মোর্চার নির্বাচনের জয়ী একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও সমর্থন করেছে। বিষয়টা হচ্ছে আপনার অপরাজিতা বিল, দুটো বিষয়। এক হচ্ছে দেশে একটা বিল রয়েছে, সেই বিলের আন্ডারে রাজ্য আর একটা বিল আনতে চায়, যে বিলের মাধ্যমে খুব দ্রুততার সঙ্গে মৃত্যুদণ্ড সহ তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে রাজ্যপাল সই করেননি কেন?
রাজ্যপাল যেখানে জবে থেকে রাজভবনে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তারপর থেকে রাজ্যপালের কোনো মুখ আর দেখা যায় না। এই যে রাজনৈতিক পদগুলো, রাজনৈতিক দলগুলো বিভিন্ন সংবিধান প্রদত্ত সংস্থাগুলোকে বা পদগুলোকে রাজনীতিকরণ করছেন, সিবিআই বলুন, কলকাতার গোয়েন্দা দপ্তর বলুন, কলকাতা পুলিশ বলুন, ইডি বলুন, রাজভবনের চেয়ার বলুন, কিংবা শিশু সুরক্ষা কমিশনের চেয়ার বলুন, কিংবা মহিলা কমিশনের চেয়ার বলুন, কি দিল্লির সরকার কি রাজ্যের সরকার, ওখানে আরএসএস এর লোক বসাচ্ছে, এখানে দিদির লোক বসাচ্ছে, তার ফলে যা হওয়ার তাই হচ্ছে। এক, দুই হচ্ছে যে পুলিশ জয়নগরে এত দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে পারে, যে পুলিশ কুলতলিতে এত দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে পারে, সেই পুলিশ কেন কামদুনিতে 11 বার পিপি বদল করে? তার মানে রাজ্যের সরকারের সদিচ্ছার অভাব। আসলে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে দিল্লির সরকার যেমন উন্নাও, মণিপুর, হাতরাসে বিচার চায় না, এই রাজ্যে মমতা সরকার আরজিকর পার্ক স্ট্রিটে বিচার চায় না। তাই দময়ন্তী সেনদের চুপ করানো হয়, ট্রান্সফার করানো হয়, ঠিক একই সরকার তো বলছে যে আরজিকরে তারা বিচার চাইছে। আরজিকরে বিচারের দাবিতে তো মুখ্যমন্ত্রীও রাস্তায় নেমেছেন 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করে। তারপর কি হলো আমরা পেলাম না। আমি আসবো। তার মুখ্যমন্ত্রী বিচার চেয়েছেন, জাস্টিস চেয়েছেন, কি বলেছেন? নির্যাতিতার ফাঁসি চাই। ফাঁসি তো হচ্ছে না, স্লিপ অফ টাং বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তো সরি বলেননি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে একজন মৃতের পরিবারের, দেখুন আমরা তো অথেন্টিক কাকে মনে করব? মৃত যে জুনিয়র ডাক্তার, তার বাবা মার বক্তব্য, তার বাবা মা যে একের পর এক স্টেটমেন্ট করেছেন, তারপরে তো একাধিক প্রশ্ন সামনে এসছে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে যাদেরকে দেখানো হয়েছিল তারা কোথায়? আপনি অবাক হবেন না, আপনাকে হয়তো একদিন শো করতে হবে, সন্দীপ ঘোষ পুনরায় আরজিকরের প্রিন্সিপাল হয়ে গেলেন, অভিক বিরূপাক্ষরা কোনোদিন তৃণমূলের বিধায়ক হয়ে গেল, আর তন্ময় বাবুরা আবার কোনোদিন বিজেপি করতে করতে হতাশ হয়ে তৃণমূল। একটু ধরো, আমি এর বিষয়টার কাছে বিশ্বজিৎ। হ্যাঁ বলো। বিষয়টা পুরো বিষয়টা সেটিং এবং বারবার শুরু থেকেই বলে আসছে, এবং এই ন্যারেটিভটা সেট হচ্ছে এই জায়গা থেকে। সাধারণ মানুষ তারা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ, তারা সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ। কেন সিবিআই গ্রেপ্তার করলো সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসিকে, তারপর জামিন পেয়ে গেল। ফলে বামেদের এই দাবিটা আরো জোরদার হয়েছে যে গোটা বিষয়টাই একটা মিলিজুলি। না, একেবারে নয়। তার কারণ হচ্ছে যে সরকার এটার বিচার চাইছে, এবং জামিনটা তো তার আইনগত অধিকার, জামিন পাচ্ছে, এবং জামিন যদি পেয়ে থাকে, তথ্যের অভাবে যদি পেয়ে থাকে, তার দায়টা কাকে নিতে হবে না। কিন্তু বিশ্বজিৎ, সাধারণ মানুষ এই যারা রাজনীতির আকচি বোঝেন না, কতটা বিভ্রান্তিকর এবং বিরক্তিকর দিনের শেষে একবার তুমি ভেবে দেখতে পারো বিশ্বজিৎ দা, যে কতটা তারা সামগ্রিক এই সিস্টেম, এই পলিটিক্স, এই তরজার উপর বিরক্ত। আমি অন্তত এই ন্যারেটিভে এটা বিশ্বাস করি না বা বলি না যে এই আরজিকরের আন্দোলনটা শুরু থেকে কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল। একেবারে সাধারণ মানুষ পথে নেমেছিল, একেবারে সেই সাধারণ মানুষ একটা অন্যায়, যে অন্যায় কোনো রাজনৈতিক রং ছিল না, অন্যায় ছিল, কিন্তু তার জন্য তো আমরা একটা সুবিচার চেয়েছিলাম। মানুষ কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, মানুষ ভাবছে যে এরপরে কার কাছে যাব বিচারের জন্য, কে এই বিচার দেবে আমাকে। সুতরাং একটু অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই সব্যসাচী, কারণ আইন আমাদের এইভাবে বেঁধে দিয়েছে। এই অপেক্ষা আমাদের করতে হবে যে সিবিআই কি করছে। যদিও সিবিআই এর কাছে আমরা তৎপরতা আশা করছি বারবার, এবং সত্যিকারে আরজিকরের মতো ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি, দ্বিতীয় ঘটনা যাতে না হয়। দেখো শুভরাজি, আমি একটা কথাই বলবো যে সিবিআই হচ্ছে এই যে দুর্নীতির ক্ষেত্রে সন্দীপ ঘোষকে জেলে রেখেছে, ভালো তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে, এবং ভবিষ্যতে সন্দীপ ঘোষ সাজাও হবে। তো সেটা করতে পারে যেখানে স্বাস্থ্য মন্ত্রক রয়েছে, সেখানে ইনভলভ। এবার সিবিআই নাকি ঠিক করে করছে না, একটাই করছে ঠিক করে, আরেকটা করছে না, হাস্যকর নয়। আচ্ছা, আরেকটা কথা শুভজিৎ তোমাকে বলবো, কখনোই কিন্তু একটা জিনিস যে কোনো সময় বামেদেরকে জিজ্ঞাসা করবে না বিচার কিভাবে হবে। তোমাদের মনে আছে ধানতলায় বাস থেকে একের পর এক মহিলাদের রেপ করা হয়েছিল, মূল অভিযুক্ত ছিল 2 জন, তাদের কারো শাস্তি হয়নি। তোমাদের মনে থাকবে ওই বিজন সেতুতে 17 জন সন্ন্যাসিনীকে খুন করা হয়েছিল, বডি পাওয়া গিয়েছিল, মানে তোমার কথায় তোমার যদি কথা হয় তাহলে মানি, তাহলে তো বলতে সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে, এটাই ট্র্যাডিশন বাংলার, বিচার হবে না, তাই তো? তখনও এটাই ট্র্যাডিশন, তখন হচ্ছে, এখনো হবে, পরেও হবে, আমরা বিচার পাবো না, তোমরা রাজনৈতিক তর্ক করে যাবে, তর্ক তত মনোভাব করছে।
তখন সরকার করেছে, এখনো করছে। আমি একটা তখন কথা হচ্ছে শুধু বলবো, তখন সাক্ষীদের খুন করা হতো। একদম একদম খুন করা হচ্ছে। তন্ময়দা যা বলছেন, তাকে খুন করা হয়েছিল ওই ধানতলা কেসে। আরে বাবা, আপনার প্রশংসা করছি। মরিন চাপিতে কাছাস্তি হচ্ছে। যা বলছেন আমি তা শুনছি। আমি বানতলা দেখিনি, ধানতলা দেখিনি। আমরা দেখেছি মণিপুর চলছে, হাতরাস দেখেছি, উন্নাও দেখেছি। হাতরাস উন্নাও মণিপুর কি হয়েছে? হাতরাস উন্নাও মণিপুর কি হয়েছে? এই হচ্ছে যারা বলে গভর্নমেন্টকে তুলে এনে জিজ্ঞাসা করা উচিত, যারা ত্রিশূলের ডগা গর্ভবতী তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার সময় একদম শেষ, কিন্তু এই গোটা আরজিকর পর্বে বিশ্বাস করুন, সাংবাদিক হিসেবে এবং যারা জি24 ঘন্টার ওপারে যারা এই খবর দেখছেন, তারাও বুঝতে পারবেন যে আমরা কোনো একটা জায়গা থেকে এই সিস্টেমের কাছে কতটা অসহায়। আমরা বুঝতে পারছি এই ফাঁকগুলো, এই অন্ধকারগুলো, কিন্তু এই ফাঁক ভরাট করবে কে, অন্ধকারে আলো ফেলবে কে? আমরা যাদের দিকেই হাত বাড়িয়ে ধরছি, শূন্যতা ছাড়া আর কিছু আছে কি? প্রশ্ন থাকবে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি24 ঘন্টা।